বাংলা ও বিশ্ব সাহিত্যকে নতুনভাবে নতুন করে খুঁজে পাওয়ার ঠিকানা। মলাট পডকাস্টে আরও একবার আপনাদের জানাই স্বাগত। ভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জানি হয়তো অনেকে এড়িয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন না, কিন্তু তবু অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের থেকে আমাদের এইটুকুই চাওয়া। আর এইটুকু সহযোগিতা না পেলে আমরা যে কোনোভাবেই আর এগোতে পারবো না। জানি হয়তো আর 5টা বড় চ্যানেলের মতন আমরা ঠিক এতটা ভালো করে উঠতে পারি না, তবু আমরা করি, আমরা নিজেদের মতন করে করি। আমরা করি আপনাদের আনন্দ দেবার জন্য, আমরা করি আমাদের 100% দিয়ে, যাতে আপনাদের মনের একটু কাছে আসতে পারি। তাই তো আপনাদের কাছে এইটুকুনি অনুরোধ, আশা করি এই অনুরোধটুকু রাখবেন। যাই হোক, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। লেখক শতদল ভট্টাচার্যের কলমে কাংড়া দুর্গের রহস্য। হিমাচল প্রদেশের একটি সুন্দর ছোট্ট শহরের নাম কাংড়া। এককালের সমৃদ্ধ অঞ্চল। পুরানো দিনে কাংড়ার অনেক গল্প শুনেছি, বইয়ে অনেক কথা পড়েছি। আওরঙ্গজেবের সময় হিন্দুদের নাচ গান ছবি আঁকা বারণ বলে ঘোষণা করা হলো, তখন অনেক চিত্রশিল্পী আগ্রা ছেড়ে দিল্লি ছেড়ে পালিয়ে গেল তাদের জীবিকা ও শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। একদল আশ্রয় নিল জম্বুর কাছে বাসলিতে, আর একদল এই কাংড়ায়। জন্ম নিল দুটো স্কুল, বাসলি চিত্রকলা ও কাংড়া চিত্রকলা। তবে আমি এখন যে ঘটনার কথা বলবো তার সাথে ছবি আঁকার কোনো সম্বন্ধ নেই। কাংড়ার পরিচিতি দেবার জন্য ইতিহাসের ওই ঘটনার কথা উল্লেখ করলাম। গেল বছর আমি কাংড়ায় গিয়েছিলাম। সকালে বাসে এসে কাংড়ায় নামলাম। বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়েই পেলাম ব্রজেশ্বরী মন্দির, লক্ষ্মী মন্দির। সুন্দর বিরাট মন্দির, কারুকার্যে ভরা। বাজারের মধ্যে এত বড় মন্দির একেবারেই যেন বেমানান। তবু মানাক বা না মানাক, তবু ভালো লাগে। মন্দির দর্শন সেরে লোককে জিজ্ঞেস করলাম, কাংড়া দুর্গ কত দূর? আশ্চর্য, যাকেই জিজ্ঞেস করি সেই আমাকে নিরুৎসাহ করে বলে, কিছু দেখার নেই, সেখানে কেন যাবেন শুধু শুধু বাবুজি? আমি তবু বলি, রাজপুত রাজাদের 11 শতাব্দীর কেল্লা, তাই দেখার বড় ইচ্ছে। ওরা বলল, বহুত দূর, পুরানা টুটাফাটা, কেল্লায় চিতি আছে, জিন আছে, এইসব। সাপকে ওরা এখানে চিতি বলে, আর প্রেতাত্মাকে বলে জিন। বুঝলাম কেল্লা দেখতে এরা কেউ উৎসাহ দেবে না। কেল্লা যাবার পথ ওরা যেদিকে দেখিয়ে দিয়েছিল সেদিক বরাবর হাঁটতে লাগলাম। মাঝে মাঝে বাঁদিকে নিচ রাস্তার চোখ পড়ছে। খানিক আগেই ওই রাস্তা দিয়ে আমার বাস এসেছিল। পথে যেতে যেতে যাকেই সামনে পাই তাকেই জিজ্ঞেস করি, দাদা কেল্লা আর কত দূর? ওরা জবাব দেয়, और थोड़ा। আর এই থোড়া যেন আর কোনোভাবেই শেষ হয় না। এগিয়ে চলেছি, হঠাৎ দেখলাম এক গেরুয়াধারী সন্ন্যাসী চলেছেন আমার সঙ্গে। একই সাধুকে তো আগে দেখিনি, কবে হয়তো আমারই পিছনে আসছিলেন। নিজের তালে ব্যস্ত থাকায় হয়তো লক্ষ্য করতে পারিনি। তার সঙ্গে চোকাচোকি হওয়াতে তিনি পরিষ্কার বাংলায় আমাকে জিজ্ঞেস করলেন, কেল্লা দেখতে যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ, আমার সঙ্গে এসো। বারে, বিনা পরিশ্রমেই একজন সঙ্গী পেয়ে গেলাম। কিন্তু সাধুর কেল্লায় কি দরকার থাকতে পারে? অজানা জায়গায় সাধুর বেশে কোনো ঠগ নয় তো? যদি তাই হয়, ও তো একাই, একটা লোককে ঠিক ঠান্ডা করে দেব। যাই হোক, সাধু এবার আমায় ফেলে এগিয়ে চললেন। পাছে সাধুকে হারিয়ে ফেলি, তাই আরও জোরে জোরে তাকে অনুসরণ করতে লাগলাম। পাহাড়ি পথে অত জোরে চলে উঠতে পারছি না।
সাধু কিন্তু বেশি বেশি এগিয়ে গেলেও দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতে কোনো কসুর করছেন না। আমি কাছাকাছি এলে আবার তিনি পথ চলা শুরু করছেন। সাধুর এই অযাচিত উপকারের কোনো মানে খুঁজে পেলাম না। এক সময় কাংড়া দুর্গের পাদদেশে হাজির হলাম। বিরাট দেউড়ি পার হয়ে সামনে চওড়া পাথরের সিঁড়ি দেখতে পেলাম। ওই সিঁড়ি উঠে গেছে অনেক অনেক ওপরে পৌঁছলে তবেই দেখতে পাবো কেল্লার আসল রূপ। দেউড়ি পেরিয়ে সাধু একটা কথাও বলল না, আমার দিকে মাত্র একবার তাকালেন। তারপর বোঁ বোঁ করে সিঁড়ি ভেঙে উপরের ডান দিকের মোড় ঘুরে একদম অদৃশ্য হয়ে গেলেন। ভাবখানা এইরকম যেন তোমাকে কেল্লায় পৌঁছে দিয়েছি, এবার তুমি যা খুশি করোগে যাও। আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠে গেলাম। ওপরে উঠে দেখি স্থানীয় লোকেরা ঠিকই বলেছে, দেখার তেমন কিছুই নেই, সব ভগ্নস্তূপ, ভর্তি জঙ্গল, আর জায়গায় জায়গায় এমন ফাটল ও বিপজ্জনক বাঁক যে একটু অসাবধান হলেই পাহাড়ের নিচে কোনো অতলে হারিয়ে যেতে হবে। কেল্লার ওপর থেকে সমগ্র কাংড়া উপত্যকার বহু যোজন বিস্তৃত রূপ মুগ্ধ করে দেয়। কিন্তু সেই মনোরম দৃশ্য যে কিছুক্ষণ দেখব তার কোনো উপায় নেই, কারণ আশেপাশের ঝোপ জঙ্গল দিয়ে সরসর করে কি যেন চলাফেরা করছে। কিছু দূরে পাঁচিলের ধারের ঝোপটা দারুণ দুলে উঠল। কি ব্যাপার? শিয়াল হলে অত ভয় নেই, কিন্তু যদি প্যান্থার অথবা বনবেড়াল হয় তাহলে কি হবে? আমার আশঙ্কাই সত্যি হলো। এক ঝোপ থেকে অন্য ঝোপে লাফিয়ে চলে গেল একটা চারপেয়ে জন্তু। আকারে বিশেষ বড় নয়, তবে ছোটও ঠিক বলা যাবে না। ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। পিছনে তাকিয়ে দেখলাম অনেকটা পথ পার হয়ে এসেছি। মনে করলেই এক দৌড়ে ফিরে যেতে পারবো না। আমি আকুল হয়ে সেই সাধুকে খুঁজতে লাগলাম। একমাত্র তিনিই এখন আমার ভরসা। কিন্তু কোথায় তিনি? হাওয়ার সঙ্গে যেন মিলিয়ে গেছে। হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার ঘটল। আমার বাঁদিকের জঙ্গলের মধ্যে একটা মন্দির দেখতে পেলাম। এখানে যে একটা মন্দির আছে তা আমার এতক্ষণ চোখে পড়েনি। মন্দিরটা খুব বড় বলে মনে হলো না। একটু দাঁড়িয়ে রইলাম। না, আর কোথাও কোনো শব্দ হচ্ছে না। এমন নিস্তব্ধ ভয়াবহ পরিবেশে আমি একা দাঁড়িয়ে আছি। ভাবলাম সাধু হয়তো মন্দিরে গেছে। ভরসা পেলাম। পায়ে পায়ে এসে হাজির হলাম সেখানে। মন্দিরের গায়ে খড়ি দিয়ে আঁকা বাঁকা হিন্দি হরফে লেখা কালী মাতাজি কি মন্দির। হয়তো আমারই মতন কেউ এসে লিখে দিয়ে গেছে। কিন্তু এ কি? মন্দিরে যে তালা বন্ধ, জং ধরা তালা। অনেক দিন কেউ খোলেনি বলে মনে হয়। মাকে দর্শন করবার জন্য একবার খোলা জানলা দিয়ে আমি ভিতরে তাকালাম, আর অমনি আমি শিউরে উঠলাম। আমার মাথার চুল খাড়া হয়ে গেল। দেখলাম কালী মূর্তির সামনে আমাকে পথ দেখিয়ে দিয়ে আনা সাধুজি বসে ধ্যান করছেন, আর এই মন্দিরের দরজায় ঝুলছে দীর্ঘদিনের জং ধরা তালা। এর পরের ঘটনাকে হয়তো কল্পনার রং মাখিয়ে অনেক দূর টেনে নিয়ে যাওয়া যায়, কিন্তু আমি তা করব না। আমার ডায়েরিতে যেটুকু লেখা আছে আমি সেইটুকুই বলছি। আমি বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। একজন রাখাল আমাকে এসে জাপটে ধরে ফেলে। গরু ছাগল চড়তে চড়তে, অনেক সময় ঘাস আগাছা ইত্যাদি খেতে খেতে এখানে উঠে আসে। রাখালরা তাই ওই সব খোঁজার জন্য মাঝে মাঝে এখানে এসে হাজির হয়। এক্ষেত্রেও তাই হয়েছিল। সে আমার ব্যাপার দেখে বুঝে গিয়েছে কি হয়েছে। সে তখন বলল, আরে কোনো ভয় নেই, আমার সাথে নিচে চলুন। আরে উনি অনেক যাত্রীকেই পথ দেখিয়ে এই মন্দিরের দুর্গে নিয়ে যান। আরে উনি একসময় এই মন্দিরের পুরুত ছিলেন তো। হ্যাঁ,
কিন্তু কোনোদিন কারোর কোনো ক্ষতি তিনি করেননি। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা কাংড়া দুর্গের রহস্য। গল্প পাঠে আমি সায়ন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি পারেন বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিন। আর সাবস্ক্রাইবের অনুরোধ তো প্রথমেই করেছি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি আমাদের নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।